এবং আমরা এর আগেও শোতে ভূত এফএমে এই নিয়ে আলোচনা করেছি যে এরকম ঘটনা ঘটেছে, একটা বাসের মধ্যে পেছনে লাশটাকে নিয়ে কামড়ে কামড়ে খাওয়ার যে ঘটনা, এই ব্যাপারটা এর আগেও ঘটেছে। এবং এই আমাদেরকে যিনি সাইমা আলী, তিনি এরকম একটা ঘটনার কথা জানিয়েছেন আমাদেরকে। তাদেরই একজনের ইমেল আমি পড়ছি এই মুহূর্তে। তার নাম হচ্ছে সাইমা আলী, বাসা মিরপুর 1-এ। তিনি বলছেন যে তিনি এখন স্টুডেন্ট এবং তিনি পারিবারিক কারণেই আমাদের সাথে আসতে পারছেন না, এবং তিনি যেহেতু এখনো পর্যন্ত মানে টেলিফোনেও তিনি কমফোর্টেবল না, তো তিনি SMS করেছেন, তার SMS এর ইমেল করেছেন এবং ইমেলটা আমি পড়ছি। তিনি লিখেছেন, আমাদের গ্রাম মানিকগঞ্জের দৈরি কয়রা গ্রামে করিম মল্লিক নামে একজন মাঝি ছিলেন। ওকে। এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত রাতের দিকে নৌকা চালাতেন। একদিন রাতের বেলা 7 জন আরোহী তাকে অনেক বেশি মূল্যে ভাড়া করে। প্রথমে রাজি না হলেও আরোহীদের নিজেদের ভেতরের আলোচনা শুনে তিনি ভাড়া নেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় নৌকা থামান এবং খেয়াল করেন আরোহীরা বেশ ঘন গাছপালার ভেতরে চলে যায়। তারা তাকে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে তারপর চলে যায়। একসময় তিনি তাদের একটি কবরস্থানের মধ্যে প্রবেশ করতে দেখেন এবং তারা একটি নতুন কবর খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে তারা লাশটি বের করে এবং ছিঁড়ে খেতে শুরু করে। এবং এই দৃশ্যে তিনি দৌড়ে নৌকার কাছে চলে আসেন। আরোহীদের সবাই ফেরত চলে আসে এবং করিম মাঝির উদ্দেশ্যে বলেন যে যা দেখেছে তা একেবারে ভুলে যাবার জন্য। এবং তিনি বলেছেন যে কাউকে কোনো কিছু যেন, মানে তারা বলল যে কোনো কিছু যেন এই আজকে যা দেখলে সেটা যেন বলা না হয়। তিনি সেদিন রাত্রে বাসায় চলে যান এবং কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। পরের দিন তিনি এলাকার সবাইকে তার বাসার সামনে ডাকেন এবং অজু করে সবার সামনে বিস্তারিতভাবে বলেন। এবং সেই মুহূর্তে, মানে তারপরে যেটা হয়েছিল ঘটনাটা, তিনি অসুস্থ হয়ে মারা যান। আর এটা হচ্ছে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরই পাঠানো আরো একটি ঘটনা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। এবং এই ঘটনাটাও যথেষ্ট ভয়ঙ্কর। যিনি লিখেছেন তিনি লিখেছেন যে আমার নাম শাহরিয়ার আরাফাত। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার না, আমি এক্সপিরিয়েন্সটা শুনেছি আমার এক কাজিনের কাছ থেকে। ঘটনাটা আমিও ফার্স্টে বিলিভ করতে পারিনি, বাট অ্যাকচুয়ালি ট্রু তখনই বুঝলাম যখন আঙ্কেলের কাছ থেকে শুনলাম। ঘটনাটা যে জায়গায় ঘটেছিল সেটা ঝিল বাংলা, আচ্ছা একটা সুগার মিলের কথা বলেছেন তিনি, এবং সেটা একটা রেল লাইনের পাশে, এবং এক সারিতে কয়েকটা পাম ট্রি ছিল সেখানে। আর স্টেশনে লোকেরা বলতো যে ওই জায়গাটা ভালো না, এই কারণে কেউ খুব একটা যেত না সেই জায়গাটায়, এবং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য মানুষ গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত। আর রাত হলে তো কথাই নাই, কেউ আর ওই পথ মারতো না। এবং একটা দিন যেটা হলো সেটা হচ্ছে একজন মানুষ, সে বাড়ি ফিরছিল কাজ শেষ করে, এবং সেই মানুষটির নাম ছিল হচ্ছে রতন মিয়া, এবং এটা তার নিক নেম ছিল। সে যখন ফিরছিল সেই দিনটি ছিল থার্সডে, এবং এটা প্রায় রাত 12টার দিকে হবে। তাড়াতাড়ি হবে ভেবে সে সেই পথটা দিয়েই বাসায় ফেরার সিদ্ধান্ত নিল, এবং তার একটু ভয়ও লাগছিল, বাট সে বাসায় ফিরে গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই। পরদিন ভোরবেলা পিয়ন তাকে একটা পার্সেল দিয়ে যায়। সেদিন কিন্তু রাত্রিবেলা তার কিছুই হয় নাই, সে ওই রাস্তা দিয়ে এসছে এবং সে নিরাপদেই বাসায় পৌঁছেছিল, এবং পরের দিন তার কাছে একটা পার্সেল আসে। এবং রতনের বিয়ে ঠিক হয়েছিল সেই রতন মিয়ার, এবং তার কোনো একটা লেটার অথবা পার্সেল এরকম কিছুটা আসার কথা ছিল। সো রতন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে খুব খুশি হলেন যে তার পার্সেলটি চলে এসছে। বাট সে যখন পার্সেলের বাক্সটি খুললো তখন সে অড এবং খুবই 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 অড কিছু পেয়েছিল, এবং সে দেখলো যে হি স দ্যাট দ্য বক্স ইজ ফুল অফ ব্লাড, বুঝতেই পারছেন। এবং এই ব্লাডের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেটা নোটিস করার মতো। সেটি হচ্ছে যে তিনি দেখলেন যে 2টা পাখা, মানে হি স 2 উইংস অফ এ বার্ড ইন দ্য ব্লাড, এবং ইটস লাইক পাখির পুরা শরীরটা পাখা থেকে আলাদা করলে পাখনাগুলো যেমন দেখাবে ঠিক সেই রকম, কিন্তু পাখনাগুলো রক্তাক্ত না, বরং রক্তাক্ত না থাকে সেটা একদম শুভ্র সাদা ছিল। ইনস্ট্যান্টলি রতন সেন্সলেস হয়ে গেল। স্বাভাবিক, এই ঘটনার পরে কেউ আর জেগে থাকতে পারেন না, সংজ্ঞা হারাবেন সেটাই স্বাভাবিক। এবং তারপর থেকে তার খুব জ্বর আসে। মেডিসিন বা ড্রাগ কোনো কিছুতে তার কাজ হলো না। বড় হুজুর দেখানো হলো, কিন্তু তিনি কোনো সলিউশন দিতে পারলেন না। খালি বললেন যে দুষ্টু জিনের আসর পড়েছে। রতনের জন্য যে পার্সেলটা আসার কথা ছিল 2 দিন পর আসলো। এভরিথিং ওয়াজ ফাইন, বাট রতনের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রতনের শরীর দিন দিন খারাপ হতে থাকলোই, এবং সে
হি টোল্ড দ্য হোল ম্যাটার টু হিজ ফ্যামিলি মেম্বার্স, এবং কেউ তাকে হেল্প করতে পারেনি সেই মুহূর্তে, এবং সে কাউকে সেই ব্লাডের বাক্সটা দেখাতে পারে নাই, মানে দেখায় নাই আর কি। দুঃখজনক হলো সত্যি যে এই ঘটনা সেদিন রতন ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিল। তার কয়েকদিন পরে মানে তার পরের দিন থেকে সে অসুস্থ হতে শুরু করেছিল, এবং ডাক্তার কবিরাজ যাই বলেন না কেন কোনো কিছুতে সে সুস্থ হচ্ছিল না। এবং আনফর্চুনেটলি ঠিক ঘটনার 7 দিন পরে সেই একই সময় সেই থার্সডে 11:40 থেকে 11:50 এর মধ্যে সে মারা যায়। সো এই হচ্ছে ঘটনা। সিফাতের SMS, সিফাতের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি পড়বো। খুব চমৎকার করে গুছিয়ে লিখেছেন তিনি। তিনি লিখেছেন যে ফয়েজ লেক ক্রস করে কিছু দূর গেলে একটা জায়গা আছে, সেই জায়গাটার কথা তিনি বলছেন, কোন একটা সোসাইটি আর কি। তো যাই হোক, তিনি বলছেন ঘটনাটি ঘটেছিল প্রায় 5 বছর আগে। আমার এক ফুপু ওইখানে থাকেন। আমার ফুপুর বাসা ভাড়া নেই। আচ্ছা, ফুপু যে বাসা ভাড়া নেয় বাসাটির অবস্থা খুব একটা ভালো ছিল না। দেখে মনে হচ্ছিল আগের ভাড়াটিয়া যিনি ছিলেন উনি বাসাটা তাড়াহুড়া করেই ছেড়েছেন। যাই হোক, আমার ফুপু বাসাটিতে থাকা শুরু করলেন, এবং তিনি তারপরে বলেছেন যে থাকার সেকেন্ডের যে ঘটনা, তিনি বলছেন যে আমার ফুপুর যে ছেলে তার নাম হচ্ছে নাইম। তিনি বলছেন নাইম একদিন বাথরুমে গোসল করছিল, এবং কেন জানি বাথরুমে তার খুবই অস্বস্তি লাগছিল। গোসল করার সময় খুব অস্বস্তি লাগছিল। তখন উইন্টার সিজন ছিল। গোসল যতই করছে ততই তার শীত লাগার কথা, অথচ সে যতই গোসল করছিল ততই তার গরম লাগছিল। ওকে, এবং নাইম বাথরুম থেকে একদমই মানে একেবারে বেরিয়ে চলে আসলো। নাইম বাথরুম থেকে বের হয়ে আপন মনে বিড়বিড় করে বলল, বাড়িটা তো টেম্পারেচার ঠান্ডাই, বাড়ির সব জায়গায় টেম্পারেচার ঠান্ডা, তাহলে বাথরুমের টেম্পারেচার কমপ্লিটলি ডিফারেন্ট কেন? এই প্রশ্ন আমাদেরও। নাইম এর ঘটনা, তিনি বলছেন যে আমার ফুপাতো ভাই নাইম বাথরুমে গোসল করছিল। এইবার সে অ্যালার্ট ছিল টেম্পারেচারের ব্যাপারটা নিয়ে, অ্যান্ড এগেইন টেম্পারেচার বেড়ে গেল। নাইম আবারও খুব বিরক্তি অনুভব করতে লাগলো। সে গোসল না সেরেই বাথরুম থেকে বেরিয়ে এলো। এইবার নাইম সময়, দিন, ঘটনা সব কয়টায় নোট করে নিয়েছিল, এবং দিনটি ছিল ফ্রাইডে, এবং আমাদের যেদিন ভূত এফএম হয় সেই দিনই আর কি, এবং সময়টা ছিল রাত 11:30। নাইম ওই বাথরুমের গোসল করতে ঢুকলো না। এরপর থেকে নাইম খেয়াল করতে থাকলো এভরি ফ্রাইডে নাইট রাত 11:30 ঘটনাটা ঘটছে। তারপরে 23rd ডে, সেই দিনের ঘটনা বলছেন, নাইম ওই একই বাথরুমে গোসল করতে ঢুকলো, এবং সেই বাড়ি থেকে এসেই তাড়াহুড়া করে গোসল করতে ঢুকেছে। সে ভুলে গেল যে আজ ফ্রাইডে নাইট। হঠাৎ নাইম গরম অনুভব করতে লাগলো। টেম্পারেচার খুবই অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করলো, এবং এইবার যেটা হলো সেটা হচ্ছে যে কেন জানি নাইম খুবই ভয় পেল। নাইম গোসল করে বের হলো। কিছুক্ষণ সে ভালোই ছিল। নাইমের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল, এবং মোবাইলটা বাজছে বাথরুমে। গোসল করার সময় ভুলে সে বাথরুমে মোবাইল নিয়ে যায়। গোসল সেরে বের হওয়ার সময় মোবাইলের কথা সে ভুলে গিয়েছিল। বাথরুমে মোবাইল আনতে গিয়ে নাইম যা দেখল তা ভোলার মতো নয়। বাথরুমের ঠিক মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলছে একটি ছেলে। মানে আপনি চিন্তা করুন যে এই রাতের বেলায় হঠাৎ করে আপনার বাথরুমে আপনি হয়তো ভুলে চলে এসেছিলেন, মোবাইলটা ফেলে এসেছিলেন ভুলে, এবং তারপরে সেই মোবাইল থেকে রিং হলো, এবং সেই রিংটা শুনে আপনি মোবাইলটা আনতে গিয়ে বাথরুমে যদি দেখেন যে কেউ ফাঁসিতে ঝুলে আছে, কেমন লাগবে ব্যাপারটা? নাইম তার মাকে ডাকতে শুরু করলো চিৎকার দিয়ে, এবং মাকে ডেকে বাথরুম দেখে, এবং আবারও বাথরুমে ঢুকলো, এবং বাথরুমে ঢুকে নাইম দেখলো যে কিচ্ছু নেই, বাথরুম একদমই খালি। নাইম শিওর যে এই মাত্র সে একটি ছেলের লাশ ফাঁসির জড়িতে ঝুলতে দেখেছে, কিন্তু এখন লাশটি নেই। ওকে, পরদিন নাইম বাসার যে মালিক, সেই মালিককে ব্যাপারটা জানায়, এবং মালিক এই ব্যাপারে কিছুই জানে না বলল, কারণ মালিক চান না যে বাসাটা, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো জানা যাক, বা কেউ জানুক, বা তার বাসাটা নিয়ে এরকম কথা কেউ বলুক। একদিন মালিকের ওয়াইফকেও তার ফুপু জিজ্ঞেস করে, ভাবি সত্যি করে বলেন তো এই বাসার বাথরুমটির সমস্যাটা কি? তখন বাড়িওয়ালার ওয়াইফ কথাটা তিনিও চেপে গেলেন, এবং তারপরে একটা সময় তিনি আর চাপতে পারলেন না, বলেই ফেললেন ঘটনাটা। এবং যে ঘটনাটা তিনি বললেন সেই ঘটনাটা হচ্ছে যে বাসাটিতে আগে যারা থাকতেন ওনাদের এক ছেলে ডিপ্রেশনে ভুগছিল, এবং বাথরুমে সে সুইসাইড করে, এবং
ছেলেটি খুবই ভালো একটি ছেলে ছিল। সে সুসাইড করার কারণে মানে কোনো কারণই ছিল না, বাট সুইসাইড করার কিছুদিন আগে থেকে তাকে লক্ষ্য করছিলাম, এবং মানে সেই ভাবি বলছেন আর কি, ছেলেটি প্রায় সময় দুশ্চিন্তায় থাকতো এবং এরকম একটা ব্যাপার, এবং সেই বাথরুমে সেই ছেলেটি একটা সময় ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে ফাঁসি নেয়, এবং যার ফলশ্রুতিতে এই নাইম একটা লাশ বাথরুমে দেখতে পায়। সো আমরা জানি না যে আমরা যে বাসাটায় আছি সেই বাসাটা নিয়ে অতীত কোনো ঘটনা আছে কিনা, আসলে এরকম কোনো ঘটনা আমরা জানিও না, বা আমরা যে জায়গায় নিজেরা বাসা করে আছি সেই বাসাটাতে এরকম কোনো ঘটনা আছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা চাই না, আমরা ভূত এফএম থেকে চাচ্ছি না, একদমই রেডিও ফুড থেকে চাচ্ছি না যে কারো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হোক। যদিও এক্সপিরিয়েন্স হলে আমরা জানতে পারবো এবং আমরা আরেকটা এপিসোডে সবাইকে সেটা শোনাতে পারবো, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে বা রাতের বেলায় হঠাৎ করে কোনো প্রয়োজনে বাথরুমে গিয়ে আমরা চাই না যে কেউ দেখুক যে সিলিং থেকে একটা লাশ ঝুলছে। এবং খুবই উইয়ার্ড কিন্তু ব্যাপারটা, তাই না? মিলে যায় আমাদের সব সময়। সো আজকেও মিলে গেছে এরকম একটা ঘটনা। আমাদের পাঠিয়েছেন সাদ বিন খান বরিশাল থেকে, এবং তার ঘটনাটি আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, যেহেতু বরিশাল থেকে। সো তিনি আমাদের এখানে অবভিয়াসলি আসতে পারেননি, বাট তার ইমেলটি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়লে অনেক ভালো শোনাবে আশা করছি। 3-4 সপ্তাহ আগে ভূত এফএম এ র্যাকেট খেলা নিয়ে, অর্থাৎ ব্যাডমিন্টন খেলা নিয়ে খুব ভয়ঙ্কর একটা স্টোরি শুনেছিলাম, লিখছেন তিনি। তবে ভয়ঙ্করের চাইতেও বেশি জিনিসটা আমার মনে জেগেছিল সেটা হলো বিস্ময়, কারণ মানে এর কাছাকাছি একটা ঘটনা আমিও কিছুদিন আগে ফেস করেছি। ঘটনাটা ঘটেছে বরিশালে, আমার হোমল্যান্ড ওখানে। আমি ছিলাম এইচএসসি ক্যান্ডিডেট, যদিও আমি ঢাকার একটা কলেজে পড়তাম, কিন্তু টেস্ট এক্সামের পরের টাইমে আমি বরিশালে চলে গিয়েছিলাম। সময়টা ছিল মোস্ট প্রবাবলি 2009 এর ডিসেম্বরের শেষ দিকে, প্রচন্ড শীত। তো আমরা ফ্রেন্ডরা মিলে রাতে ব্যাডমিন্টন খেলার প্ল্যান করলাম। খেলা হবে ইভান নামে একটা ফ্রেন্ডের বাড়ির কাছে। যত তাড়াতাড়ি কোর্ট কেটে খেলা শুরু হলো, প্রায় যথারীতি কোর্ট কেটে তাড়াতাড়ি খেলা শুরু হলো, এবং প্রায় প্রতিদিনই খেলা হতো। খেলার জায়গাটা ছিল অনেকটা পরিত্যক্ত এক টুকরা জমির মতো, তার এক পাশে একটা টিনের ঘর। তবে ইভানদের বাড়িটা ছিল সেখান থেকে 40-70-80 হাত দূরে, যেটা কিনা টিনের ঘরের আড়ালে থাকার কারণে ওখান থেকে দেখা যেত না। ঠিক অপোজিটে কোনো ঘর বাড়ি ছিল না। সেখানে উল্লেখ করার মতো যা ছিল তা হচ্ছে একটা গাছ। কি গাছ তা বলতে পারছি না। পুকুরের পাড় ঘেঁষে একটা সরু রাস্তার মতো চলে গেছে। রাস্তার আরেক পাশে অনেক ঝোপঝাড় ছিল। সাপের উপদ্রবের কারণে সে সমস্ত জায়গায় আমরা কখনো যেতাম না। তাই যাই হোক, সরু রাস্তার একটা পুরনো টিউবওয়েলের কাছে গিয়ে থেমেছে। তো এরকমই একটা রাতে প্রায় 2টা কি 3টার দিকে আমরা খেলছিলাম। সেদিন শীত একটু বেশি পড়েছিল বলেই আমরা মাত্র 3 জন খেলতে এসেছিলাম। আমি বাদে বাকি 2 জন ছিল ইভান, যেহেতু ওর বাড়ি কাছাকাছি ছিল। একজন ফ্রেন্ডের নাম ছিল শাওন। ওকে, যেহেতু ডাবলস খেলার সুযোগ ছিল না, সো আমরা সিঙ্গেল খেলছিলাম। আমাদের মধ্যে ইভান খুবই ভালো খেলতো। এক পর্যায়ে ইভানের সাথে একটা ম্যাচ খেলে আমি এতটাই হাঁপিয়ে উঠলাম যে শীতেও আমি ঘেমে পুরো ভিজে গেলাম এবং আমার প্রচন্ড পানির পিপাসা পেয়ে গেল। আমি র্যাকেট শাওনের হাতে দিয়ে টিউবওয়েলের পথ ধরলাম। পিছনে পরিশ্রম এত বেশি হয়েছিল যে আমি টিউবওয়েলের কাছে গিয়ে বসে পড়লাম। দেন অনেকক্ষণ ধরে পানি টানি খেয়ে মাথায় পানি দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরতি পথ ধরলাম। পুকুরের পাশের পথ ধরে আমি কোর্টের দিকে হাঁটছি, কিন্তু কোর্টের কাছাকাছি গিয়ে কোর্টের দিকে তাকিয়ে আমি আমার লাইফের সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা খেলাম। শাওন আর ইভান খেলছে, আর পাশে বসে আরেকজন ওদের খেলা দেখছে। তার চেহারা হুবহু আমার মতো। এক পর্যায়ে শাওন ডান দিকে তাকিয়ে আমাকে দেখেই খেলা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। তারপর সে আরেকবার তার বাম দিকে বসে থাকা ছেলেটির দিকে তাকালো। সেই ছেলে এবং ইভান তখন আমাকে দেখে 3 জনই র্যাকেট ফেলে টিনের ঘরের পাশ দিয়ে ইভানদের বাড়ির দিকে চলে গেল। এরপর আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে যে ওই মুহূর্তটায় আমার চারদিকের সব আলো নিভে আসছে। এসএসসি এক্সামের সময় একবার প্রবল জ্বরে
জ্বর হয়ে যাবার সময় আমি এই ধরনের অনুভূতি হয়েছিল, তাই বলাই বাহুল্য প্রচন্ড ভয়, হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঘটনার প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্বের শুরু। আমার জ্ঞান ফিরলো, তখন আমি শুয়ে আছি আমার বিছানায়। আমার বাসা থেকে লোকজন চলে এসেছে, যে ফ্রেন্ডরা ওই দিন খেলতে আসে নাই তারাও চলে এসেছে। কিছুটা ধাতস্থ হবার পর ইভান আর শাওনের কাছ থেকে যা শুনলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি নাকি পানি খেতে যাওয়ার 2-3 মিনিটের মধ্যেই আবার কোর্টে চলে এসেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসা সম্ভব না, কারণ আমি অনেকক্ষণ টিউবওয়েলের কাছে গিয়ে বসেছিলাম, যা আগে আমি বলেছি, এবং এই সময়টা অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট হবেই। যাই হোক, এরপর ওরা যখন খেলছিল তখন আমি নাকি ওদের পাশে বসে খেলছিলাম। আমি ওদের পাশে বসে খেলছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই শাওন দেখে যে টিউবওয়েলের পথ ধরে এসে ঠিক আমারই মতো একজন কোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এটা দেখেই শাওন, ইভান ভয়ে খেলা বন্ধ করে দেয়। আমি উঠে দাঁড়াই এবং আমরা 3 জন ভয়ে দৌড়ে ইভানদের বাসার দিকে চলে আসি। দেন বাসায় ঢুকে আমি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। এরপর ওরা আমাকে ধরে ইভানের বাসায় শুইয়ে দিয়ে অন্যদের খবর দেয়। ওদের মুখে এরকম ঘটনা শোনার পর আমি যখন আমার এক্সপেরিয়েন্স ওদের বললাম, তখন সবাই পুরো হয়ে গেল। পরদিন আমাকে ডক্টর দেখানো হলো, বাট এভরিথিং ওয়াজ অলরাইট। মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু ইমাম কোনো সলিউশন দিতে পারলেন না, বরং এরকম কোনো ঘটনাই নাকি তিনি আগে শোনেন নাই। ভূত এফএম এর কাছে আমি সরি যে এই ঘটনায় সম্ভবত ভৌতিক কিছু নয়, অন্তত আমি কিছু খুঁজে পাইনি। খবর নিয়ে জেনেছি যে ওই জায়গায় আগে এরকম কিছু ঘটেনি। আমার লাইফেও এরকম অস্বাভাবিক ঘটনা কোনোদিন ঘটেনি। বুঝতেই পারছি যে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সাদ, তিনি নিজে দেখতে পেয়েছিলেন যে একদম বন্ধুদেরকে রেখে যখন র্যাকেট খেলা ছেড়ে যখন পানি খেতে গেছিলেন, ফিরে এসে দেখলেন যে তার মতোই একজন বসে বসে খেলা দেখছে। তো ঘটনাটা খুবই অদ্ভুত। কি নাম আপনার? হ্যালো, হ্যাঁ, কি নাম আপনার? ভাই আমার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ, জি, বাংলা মোটরে থাকি। ওকে। তো ওয়াহিদ, আপনাকে আমি একবার শুনেছিলাম যে আপনি গত সপ্তাহেও আসবেন। জি ভাই। বাট গত সপ্তাহে আপনি আসেননি, এর কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? জি ভাই, সত্য কথা বলতে লাস্ট ফ্রাইডেতে আমি আসিনি। অনেকে জিনিসটা মনে করে যে খুব ফানি কিছু একটা, বা নিজে বানিয়ে বলছে এরকম কিছু একটা। সো অনলি সেটার জন্যই আসা হয়নি আর কি। আমি আসিনি, মনে করতাম যে যদি আমি কিছু বলি তাহলে মানুষ মনে করবে কি যে আমি হয়তো বানিয়ে বলছি, বা এটা নিশ্চয় কোনো ঘটনা বা কোনো কাহিনী। বাট আমি বলতে চাই যে এটা কোনো ঘটনা না, কোনো কাহিনী না, একমাত্র যাদের সাথে হয়েছে তারাই এটা ফিল করতে পারবে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো সময় ফান করবেন না। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি কোন ধরনের সমস্যা হয়, বা কি কারণে আজকে আপনি কোন ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান? কোন ধরনের কোনো সমস্যা আপনার জীবনে কি আছে? হ্যাঁ, আমার সাথে প্রায় এরকম কিছু একটা অলওয়েজ হতে থাকে। আমার বাসার সাথে আর কি আগে একটা পুরনো কবর ছিল একটা, তো ওইটার উপরে এখন আমার ছোট চাচা ওখানে বিল্ডিং বানিয়েছে। আচ্ছা। তো এটা হওয়ার পর থেকেই টুকটাক কিছু একটা হতো আর কি, সবসময় ফিল করতে পারতাম। তো একদিন হঠাৎ রাতের বেলা ডিনার করার পরে ছাদে উঠি 12:30-1টার দিকে। ছাদে ওঠার পরে সাথে যে রেলিং, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি ফোনে। তো হঠাৎ আপনি আমাকে বলছিলেন যে আপনাদের বাসায় রিসেন্টলি হুজুরও ডাকা হয়েছিল। জি জি, সেটা একটু বলবেন, যে আপনার কবরের ব্যাপারটা বললেন, এবং কবরের ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল, বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি, সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল। তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল, তা এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো যে এটা কখনো ভেঙো না, বা এটা এখানেই থাকুক সবসময়। তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে। তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো আচ্ছা, অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। তো বাসায় বলার পরে যে আব্বুরা বলেছে না এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং হতে পারে মনের। হ্যাঁ। তো এই রোজার সময়
হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়। তো হুজুরকে বলি আমি যে আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বললো যে হুজুর এই জিনিসটা তো খুব ওরা ভয় পায়, এটা কি করা যায়? তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে। রাইট। তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা, মানে আপনার ওই যে বেঁচে দেওয়া সেটাই, যে এরকম কোনো বিল্ডিং কিছু করার নেই। বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো উনি বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না। আচ্ছা, ওকে। তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন? মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু ঘটছে, এটা কিভাবে টের পেয়েছিলেন? এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পরপর। দিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠিস 12:30-1টার দিকে। উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার সাথের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় এরকম, আচ্ছা। ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে। আচ্ছা। তো হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে, কেউ আমাদের সাইজের। তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই বয়সের কেউ নেই। আচ্ছা। তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। তো একটু ভয় লাগে তখন দেখেই যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি, তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আরেকটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল, তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো, তো একজন আমার দিকে তাকালো। আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি, একটা সাগর। মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন সামনের ছাদটায়? হ্যাঁ। আর এট দ্যাট টাইম আমি পুরো ঘামে গেছিলাম, ভিজে গেছি ঘামে। আর মাইন্ডটা আপনার সোয়েটিং হচ্ছে? এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা 1 মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না। আচ্ছা। জাস্ট 2 বা 3 সেকেন্ডের মতো ঘটনাটা হবে। তো আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম 2-3 সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। তো উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনের হয়তো বা কোনো কিছু ভুল। বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে একদিন, ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে দুটো বড় বড় গাছ আছে টবে। তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে। মানে একদম উনি আবার ওনাকে দেখছেন? হুবহু আপুকে দেখে হাসতেছে। তা আপু তখন অজ্ঞান হয়ে গেছিল। তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, কোনো স্মেল বা এরকম কোনো কিছু পান? আরেকটা যেটা হয়, আমি আপনাকে বললাম ভাইয়া যে মাঝে মধ্যে আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন লাইট কোনো। তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাত্রেবেলা হঠাৎ আমার রুমটা স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল, তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে, ফিল করতে পারবো এক্স্যাক্টলি। তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই, কেউ নেই একদম। ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। তারপরে মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল। আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল, এরকম আস্তে আস্তে হিল ছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা। তো ওর একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না,
আমার খাটটাই হিলতেছে। ওকে। এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়। আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন? না, কেউ দেখে নাই, বাট এরকম ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, তাপাস করে পরে আবার উঠায়, আবার পরে, এরকম হয়। এরকম মাঝে 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 মধ্যে মানে স্মেলে ভরে যায় ঘর। এই স্মেলটা এটা সবসময় হয়। এটা কি আপনি ছাড়া অন্য কেউ পায়? হ্যাঁ, আমার আম্মুও পাইছে। আপনার আম্মুও পেয়েছেন? সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন তখন হুজুর বললেন যে হুজুরের যে কথাটা, সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই। কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন, স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটাতে মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই, তো মানে তারাই আসলে এই যে অনেকেই এক্সপেরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে, তাই না? সবসময় এটা এই জিনিসটা কিন্তু মানে একদম সবকিছু অন্যরকম হয়ে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের গতদিনও তিনি ছিলেন এবং কিছু ঘটনা তিনি মিস করেছিলেন, যে ঘটনাগুলো তিনি আজকে বলতে চান। এবং তিনি, আমি সম্প্রতি শুনলাম যে তিনি রিসেন্টলি যেটা হয়েছে তার সাথে, সেটা হচ্ছে যে একটা মানে আপনারা জানি না যে কখনো কোনো মৃত মানুষ দেখেছেন কিনা, বাট তার লাইফে এরকম ঘটনা অহরহই ঘটছে। সো তিনি আছেন আমাদের সাথে। আপনার নামটা আরেকবার বলুন সবাইকে। হাই, আমি শাহরিয়ার। ওকে শাহরিয়ার, আপনার যে ঘটনাটা সেটা কতদিন শেয়ার করতে পারেননি আপনি সময়ের অভাবে। জি। তো আজকে সেই ঘটনাটা আমাদের সাথে একটু বলেন, একদম শুরু থেকেই বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো এবং কিভাবে কি হয়েছিল, যাদেরকে দেখেন তারা কারা। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার ঘটনাটা স্টার্ট হয় আপনার কোরবানিদের পরের দিন থেকে। আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমি আরো একসাথে নার্সারি থেকে পড়তাম। তো ও কোরবানিদের পরের দিন ঢাকা বগুড়া মহাসড়কে অ্যাক্সিডেন্টে মারা যায়। একসাথে ওরা 5 জন মারা যায়। ওকে। তো প্রথমে খবর আসে আমার কাছে, ওর বাসায় খবরটি যায়নি। ওখানে আরো যারা ফ্রেন্ড ছিল তারা খবর দেয় আমাকে, কাজ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওকে। তো আমি জানালাম ওর বাসায় যে হ্যাঁ আন্টি এই ব্যাপার। তো নর্মালি গেল, যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, খুব কষ্ট পেয়েছিলাম এবং মারা গেছে। তো প্রথম দুদিন জাস্ট নর্মালি কিছু হয়নি, ঠিক আছে। তো থার্ড ডেতে, কোরবানিতে 4 দিন পর, আমি সাডেনলি, আমি তখন বেডে ছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম, গত এপিসোডে বলেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো বেডে ছিলাম, তো হঠাৎ করে আমার বারান্দার যে গেটটা আছে আমার রুমে, সাডেনলি জার্ক করছে কেউ। আচ্ছা। মনে হচ্ছে যে অনেক জোরে বাতাস এসে কাঁপছে গেটটা। আচ্ছা। তো আমি ফার্স্টে মনে করলাম যে হয়তো বিড়াল টিলার কিছু হবে বা সামথিং, সেগুলোর জন্য শব্দটা আসে, এরকম কিছু। তো আমি লাইট জ্বালালাম দেখার জন্য যে কি আছে ওখানে। তো যখন আমি লাইটটা জ্বালালাম, এটা যদি আলো আধারের খেলা হতো তাহলে একটা কথা ছিল যে আমি ভুল দেখেছি, কিংবা আমি ঘুমিয়েছিলাম, উঠেছি না, আমি শুয়েছিলাম তখন, যে এটা ভুল হওয়ার কোনো কথা না। আচ্ছা। তো আমার লাইট যখন জ্বালালাম, ঠিক আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার ফ্রেন্ড ও নাফিস, প্লিজ ওর জন্য সবাই দোয়া করবেন। ও আমার বারান্দা গেটের সামনে দাঁড়ানো, ঠিক যেখানে আমার গেটটা, এবং গেটের সামহাও গেটটা খুলে গেছে। আচ্ছা। ও ওখানে দাঁড়ানো, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরা, একটা ব্লু জিন্স। ও অলওয়েজ এই টাইপের ড্রেস পরে থাকতো না। আচ্ছা, মানে যখন বেঁচে ছিলেন তখন। ওকে। তো ওরকম একটা ড্রেস পরা আমার দিকে তাকিয়ে আছে, এবং সেটা আমি স্পষ্ট লাইট জ্বালানোর পর দেখেছি, এটা অন্ধকারের মধ্যে না। আচ্ছা, এটা কি শুধুমাত্র আপনি নিজেই দেখেছেন নাকি? না না না, এটা আমার ফ্রেন্ড দেখেছে। ইভেন আমি এরকম একটা বলছিলাম একটা ঘটনা, তো আমি মাকে ডাকলাম যে আম্মু আমি নাফিসকে দেখছি। তো মম বলতেছে যে না, এটা কিছু না, তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, তো হয়তো তোমার কষ্ট লাগছে এই জন্য তুমি দেখছো, কিংবা সামথিং। তো আমি মামকে বললাম যে মম ভয় লাগছে, তুমি আমার সাথে শো। ওকে। তো ঠিক আছে, আম্মু শুলো, নর্মালি চলে গেল, আমি সুস্থ হলাম। তো সাডেনলি আমি ওয়াহিদের ওখানে যাচ্ছিলাম, ওয়াহিদের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল রকি। তো মগবাজার মোড়ে হঠাৎ করে সিগন্যালে বসে থেমেছে রিক্সা। তো হঠাৎ করে দেখি যে আমার চোখ
হঠাৎ করে দিয়ে গেছে। আচ্ছা, তো দেখি যে নাফিস ওখানে দাঁড়ানো, ফ্রেন্ডটি আপনার মারা গিয়েছে। হ্যাঁ এগেইন। ওকে, এটা তো- দিনের বেলাতে? হ্যাঁ দিনের বেলা। অলরাইট। দুটো, একটা ঘটনা হচ্ছে আলোর মধ্যে, একটা দিনের বেলা। তো আমি তাকিয়ে আছি, তো আমার পাশেই ফ্রেন্ডটা ছিল, আমি বললাম যে রকি তুই দেখতেছিস ওখানে যে দাঁড়ানো আছে? বলে হ্যাঁ পাঞ্জাবি পরা ছেলেটা। আরে তো নাফিস, ওখানে দাঁড়াইছে কেন? ওকে, তো মানে আপনার সেই ফ্রেন্ডটাও যে সঙ্গে আছে সেও ঠিক একই ভাবে আপনার ওই ফ্রেন্ডটিকে হ্যাঁ। দেখছে। ওকে, তো আমি আবার আমার সাথে যে রিক্সাওয়ালা ছিল, আমি বললাম যে আচ্ছা মামা তুমি ওখানে একটা লোক দাঁড়ায় আছে তুমি দেখতেছো? বলে যে মামা অনেকগুলো তো, কেউ যে পাঞ্জাবি পরা লোকটা আমাদেরকে তাকায় তাকায় হাসতেছে। তো আমি বললাম যে হ্যাঁ তুমি দেখতেছো? তো ও বললো যে হ্যাঁ দেখছি। ওকে, তো আমি হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি শিওর, তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? তখন আমার ফ্রেন্ড শকড, বলে যে আচ্ছা এটা কিভাবে পসিবল? সেটাই, মানে এবার ভুলটা যদি হয়েও থাকে হ্যাঁ। তাহলে আপনারা মানে দুজনই তিনজন দেখেছি, তিনজন দেখেছেন, মানে হ্যাঁ, রিকশাওয়ালা রিকশাওয়ালা সহ সহ তিনজন দেখেছেন। আচ্ছা, এছাড়া আর কেউ দেখেছে আপনার ফ্রেন্ডকে? ফ্রেন্ডকে এছাড়া আমাদের যেটা হচ্ছে নাম মোহাম্মদ আরিফুল হক শাওন। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছি। আমি আমার বাসা হচ্ছে ঢাকার মাদার টেকে আর কি। ওকে, সো আপনার সাথে কোন ধরনের ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি মানে আমার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এটার মানে ফার্স্টে একটা কথা বলে নেই যে মানে আমি যেটা বিলিভ করি যে ভূত বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই। ওকে, এবং আমি যেগুলো দেখছি এগুলো আমার মনে হয় যে হ্যাঁ মানে এটা হতে পারে আর কি। ঠিক আছে, এইভাবেই ভাবা উচিত। হ্যাঁ মানে যা দেখেছি অ্যাকচুয়ালি সাকিব ভাই যে মানে মানে মনে হয়েছে যে না এটা পসিবল, এটা ইম্পসিবল কিছু না আর কি। তো ওকে, আমার সাথে মানে অনেকগুলা ঘটনা ঘটেছে, তার ভিতর যে কারণে পসিবলটা কেন বলছেন, যে পসিবলটা কি কারণে? মানে পসিবলটা এই কারণে যে এই সেম প্লেসে নট অনলি আমি, আমার ফ্যামিলির আরো 2জন মেম্বার দেখেছে এবং আমার সাথে যে আমার ওয়াইফ আছে, আপনি তো তার কাছে শুনলেন যে ওর কাজিন একটা ওখানে উইদাউট এনি রিজন আর কি মানে মানে খুব নর্মাল একটা কেসে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কি ওখানে আর কি। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে এটা পসিবল এখানে। আর মোটামুটি যে কয়েকটা মানে ঘটনা আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে না এটা এই কারণে পসিবল আর কি। আচ্ছা, কি ধরনের ঘটনা একটু আমাদের বলেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 2008-এর ঘটনা আর কি। আচ্ছা। 2008 সালে আমার তখন নতুন আর কি বিয়ে হয়েছে ওর সাথে। তখন আমাদের একটা দাওয়াত ছিল হচ্ছে ওই কুমিল্লা থেকে চিটাং যেতে যে একটা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট পরে হচ্ছে যে হোটেল নূরজাহান, ওখানে আমাদের দাওয়াত ছিল। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কুমিল্লাতে আর কি। আচ্ছা, তো ওখান থেকে আমরা আর কি রাত 9টার সময় রওনা দিয়ে গিয়েছি নূরজাহান হোটেলে। ওখানে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এটা নিয়ার অ্যাবাউট 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে আর কি। তো 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে। একটা গাড়ি আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, আর একটাতে ড্রাইভার ছিল প্লাস আদার্স অন্য সবাই ছিল। আর আমার গাড়িতে আমার সাথে ও ছিল, আমার ছোট ছোট ভাই বোনরা ছিল আর কি। তো এটা হচ্ছে যে মানে পদুয়ার বাজার নামে একটা জায়গা আছে আর কি। তো ওই পদুয়ার বাজার ওই জায়গা থেকে হাতের ডান দিকে টার্ন করে যে মানে কুমিল্লা শহরে ঢুকতে আর কি, ওই জায়গায় মানে কিছু দূর আসার পর শাকতলা নামে একটা জায়গা আছে আর কি। আচ্ছা, তো ওই শাকতলার ওই প্লেসটাতে মানে কিছু দূর আসার পরে আমার মানে হঠাৎ মনে হলো যে একটা স্মোকি একটা মানে মানে কিছু একটা আছে আর কি সামনে। আচ্ছা, তো মানে আমি দেখতে পাচ্ছি না এরকম, কিংবা হেডার ডিপার্টমেন্টে আর কি আমাকে আগাতে হচ্ছে আর কি। তো আমি গাড়িটা হালকা একটু স্লো করছি। হালকা স্লো করার পরে যাচ্ছি আর কি। তখন মনে করেন যে গাড়ি আবার 60 to 70 যাচ্ছে আর কি। তো তখন আর কি হঠাৎ দেখি যে আমার রাস্তার ডান সাইড থেকে বাম সাইডে আর কি, মানে যখন আমি গাড়িটা ড্রাইভ করতেছি তখন তো আমার বনেট বরাবর নজর আর কি। মানে ফার্স্টে নিচ থেকে আমি দেখছি যে একটা লুঙ্গি পরা, আমার এটা মনে আছে যে লুঙ্গি পরে। তারপর আমি উপরে তাকায় দেখি যে 2 হাত উপরে তুলে মাথাটা হচ্ছে একটা ছাগলের আর কি। সে রোডটা ক্রস করবে এবং সে আমাকে মানে একটু পাজল করার চেষ্টা করতেছে। আচ্ছা, এই মানে আমি ব্রেক করতে করতে সে যেহেতু এদিকে আসতেছে, আমি ডান সাইডে সরে মানে কিছু দূর গাড়িটা টান দিয়ে মানে বাম সাইডে লুকিং গ্লাস রিভার্স গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম যে কিছু নাই। ওর দিকে তাকিয়ে দেখলাম যে পুরোপুরি নর্মাল আছে আর কি। আচ্ছা। তো তারপরে ড্রাইভ করছিলেন আপনি? ড্রাইভ আমি করছিলাম। তো যদি আপনার সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে। হ্যাঁ, ওকে। তো আমি ওই মুহূর্তে আর কিছু বললাম না আর কি।
ওই মুহূর্তে কিছু বললাম না, আমি চুপচাপ ওইভাবে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর যখন আমি ড্রেস চেঞ্জ করতে যাব তখন আমাকে বলতেছে যে তুমি এত ঘামতিছো কেন? তা বললাম তুমি কি কিছু দেখো নাই? বললো যে না, কি? তো আমি আর কিছু তাকে বলি নাই, ওই অবস্থাতে বলি নাই। পরে আমি ঢাকাতে ব্যাক করে আমার ফাদারকে বলতেছি যে বাবা এরকম শাকতলা দিয়ে আসার সময় রাত্রিবেলা আমি এরকম একটা ঘটনা দেখেছি আর কি, মানে আমার সামনে এরকম একটা পড়ে গেছে বাবা, এটা তো আমি কোনোভাবে নিজেকে বুঝাতে পারতেছি না যে এটা আমার চোখের ভুল কিংবা অন্য কিছু। তখন সে বলতেছে যে তুমি এটা দেখছো, ওইখানে কিন্তু একটা গরুর স্থান আছে আর কি। এবং সে বললো যে এটা তোমার শ্বশুরের সাথেও আমি 2001-2002 এর দিকে আর কি, বললো যে ওইখানেও আমরা সেম ভাবে দেখেছিলাম। তবে আমার ফাদার মানে যেটা বলছে যে ওনার আর কি ফেসটা খেয়াল নাই আর কি। তো উনি বললো যে আমার খালি এতটুকু মনে আছে যে লম্বা কানওয়ালা কেউ একজন আমি দেখে সে রোডটা ক্রস করবে, আমি এই বলে ড্রাইভারকে সাবধান করতে করতেই তোমার মানে আমার ফাদার ইন ল তখন হাত দিয়ে আমার ফাদারকে না করছে আর কি। আচ্ছা, যে কিছু বলেন না, কারণ সাথে আমার ছোট শালা ছিল আর কি, রাশেদ। তো তারপরে আর কি বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর বলছিল যে মানে শ্বশুর তো মানে উনি ওখানকার বিজনেসম্যান আর কি, তো ওনার সাইডে বিভিন্ন রকম কাজ টাজ চলে। উনি বহু আগে নাকি এখানে দেখছিলেন যে আর কি রাস্তার উপরে একদিন রাত্রেবেলা মানে এই ড্রাইভার মানে আমার শ্বশুরের যে ড্রাইভার সেলিম আঙ্কেল সে বেশ কয়েকবার দেখছে আর কি। তো বললো যে ওখানে রাস্তার মাঝখানে নাকি একবার সে দেখছিল যে একটা খাটিয়া রাখা আছে। পরে সে রাস্তার পাশে যে আর কি যে মাটির যে রাস্তাটুকু থাকে ওই দিক দিয়ে সাইড কেটে আর কি গেছে আর কি। আচ্ছা, মানে একদম রাস্তার মাঝামাঝি একটা খাটিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে বরাবর রাখা। তখন আর কি তোমার ওখানে যে যাওয়ার তার তো কোনো ওয়ে নাই, তখন আর কি রাস্তার পাশে কাঁচা রাস্তা দিয়ে আর কি গাড়ি নিয়ে চলে গেছে, মানে দাঁড়ায় নাই কিন্তু আর কি। তার মানে এই রাস্তাতে এরকম ধরনের ঘটনা এর আগে এর আগেও হয়েছে। ওকে, বলেছেন যে আমি আব্দুল মজিদ কলেজে প্রথম বর্ষের ছাত্র। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তুলাই শিমুল গ্রামে বাস করি। আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পর ছুটিতে সবাই হোস্টেলের থেকে চলে যাই। বাবার কাছে ফোন করলে বাবা আমাকে বাড়িতে আসতে বলেন। আমি হোস্টেল থেকে যখন রওনা হই তখন বাজে 6টা। আমি প্রথমে বাসে উঠি, তখন বাসে আমার পাশে একজন বৃদ্ধ লোক বসা ছিল। লোকটি প্রথমে আমার নাম এবং আমি কিসে পড়ি জানতে চাইলেন। আমি তার উত্তর দেই। পরে লোকটি আমার বাড়ি এবং আমার বাবার নাম জানতে চাইলেন, বাড়ি কোথায় এবং বাবার নাম। এবং আমি উত্তর দিলে লোকটি বললেন যে আমার বাবাকে তিনি চিনেন, আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক। বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া নিতে আসলেন লোকটি আমার ভাড়া দেন এবং আমাকে ভাড়া দিতে বাধা দেন। কিছুক্ষণ পর লোকটি আমাকে বলেন ভালো করে লেখাপড়া করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কিছুক্ষণ পরে লোকটি বাস থেকে নেমে যান। বাস কিছুক্ষণ চলার পর কাঠের পুল নামের একটা জায়গায় আসলে আর একটি বৃদ্ধ লোক উঠে বসে আমার পাশে এবং একইভাবে পর্যায়ক্রমে আমার নাম, কিসে পড়ি, আমার বাবার নাম এবং বাড়ি কোথায় জানতে চান। আমি অবাক হই এই কারণে যে আগের লোকটির যে কণ্ঠস্বরে কথা বলছে এই লোকটিও ঠিক একই কণ্ঠস্বরে কথা বলছে এবং আমি ভয়ে ভয়ে প্রশ্নের উত্তর দিই। লোকটি বললেন যে তিনি আমার বাবার খুব ভালো বন্ধু। পরে আমাকে বললেন ভালো করে লেখাপড়া করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। রাত হয়ে যাচ্ছে। বাস কিছুক্ষণ পর দরখার নামের একটা স্থানে থামলে আমি বাস থেকে নেমে যাই। তখন বাজে রাত 9টা। পরে আমি একটা সিএনজিতে উঠি। তখন সিএনজিতে একটি বৃদ্ধ লোক বসা ছিল। কিছুক্ষণ পর সিএনজিটি মগরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে লোকটি পর্যায়ক্রমে আমার নাম, কিসে পড়ি, বাবার নাম এবং বাড়ি কোথায় জানতে চাইলে আমি উত্তর দেই। তখন আমি অনুধাবন করতে পেরেছি যে লোকটি আগের লোকটির কণ্ঠস্বরে কথা বলছে। আমি অবাক হয়ে লোকটির দিকে তাকাই। লোকটি বলেন যে তিনি আমার বাবার বন্ধু, আমাকে ভালো করে লেখাপড়া করতে বললেন। আমরা মোগরা পৌঁছালে আমি সিএনজি থেকে নামি এবং ভাড়া দিতে চাইলে লোকটি বাধা দেন এবং আমাকে বলেন তাড়াতাড়ি বাড়ি চলে যাও, অনেক রাত হয়েছে। আমি মোগরা থেকে আমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আর একটি সিএনজিতে উঠি। তখন ওই জায়গায় শুধু একটি সিএনজি ছিল, আমাদের গ্রামের আজাদ ভাইয়ের। তখন আমি আজাদ ভাইকে দেখে সাহস পাই এবং তাকে বলি তাড়াতাড়ি ছাড়তে। তিনি ছাড়ার কিছুক্ষণ পর সিএনজি নষ্ট হয়ে যায় এবং একটা জায়গায়, সেই জায়গাটি ছিল খুবই নির্জন। পরে একটি লোক এসে জানতে চাইল কি হয়েছে, এত রাত্রে এই জায়গায় কোনো লোক চলাচল করে না। পরে আজাদ ভাই নষ্ট হওয়ার কথা বললে লোকটি বললেন আমি ঠিক করে দিচ্ছি। সিএনজি ঠিক করার পর লোকটি আসি বলে চলে গেলেন। আমি তখনও লক্ষ্য করতে পেরেছি লোকটি একই কণ্ঠে কথা বলছেন। আমরা গ্রামে পৌঁছার পর আমি আজাদ ভাইকে ভাড়া দিতে চাইলে তিনি ভাড়া নেননি এবং আমাকে বললেন তাড়াতাড়ি বাড়ি যাও। তখন বাজে রাত 11টা। আমি বাড়ির সামনে পৌঁছালে দেখি এক লোক মোবাইলে জোরে জোরে কথা বলছে। আমি প্রথমে লোকটিকে দেখে সাহস পাই, কিন্তু পরে চিনতে পেরেছি লোকটি আমাদের গ্রামের নয়। ওনার কণ্ঠস্বর সেই আগের ভদ্রলোকটির মতোই এবং তিনি ভয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। আমি এবং দরজা নক করলে মা খুলেন এবং আমাকে বলেন কি হাঁপাচ্ছিস কেন। আমি কিছু না বলে পানি খেতে চাই। সকালে উঠে মাকে সব কথা বললে মা বলেন যে আমাদের গ্রামের সিএনজি ড্রাইভার আজাদ ভাই গত পরশু সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যান। আমি শুনে খুবই কষ্ট পাই। এই ছিল
আপনাদের কাছেও নিশ্চয়ই এই ধরনের অনেক ঘটনা থাকতেই পারে। তো সেই ঘটনা যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন, সো আমরা সরাসরি তখন উনি বলতে শুরু করলেন যে ওই যে দূরে একটা কালো পাহাড় দেখতে পাচ্ছ, নিচে একটা বাতি চলছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে ওইটা নিচে একটা মাজরা ছিল। মাজরা বলতে বাংলায় ক্ষেত বা চাষের জমি বলে। ওইখানে 30 থেকে 40টা খেজুর গাছ ছিল, আর ছিল 3টা থাকার রুম। আর ওই রুমের পশ্চিম পাশে একটা ঘর ছিল, উট রাখার ঘর। ওইখানে একটা লোক থাকতো, তোমার দেশি ভাই, ওর বাসা ছিল নরসিংদী জেলায়। লোকটার নামটা মনে পড়ছে না, অনেকদিন আগের কথা, সময় সম্ভবত 2003। তখন আমার বয়স 22, 24, 25 বছর। বাবাকে দোকানের কাজে সাহায্য করতাম। তো ওই মাজরায় যে লোক কাজ করত বাংলাদেশের, সে অনেকদিন পর পর আমার দোকানে আসতো কেনাকাটা করতে। তো সেই হিসেবে আসলে আমি তাকে চিনি। একবার প্রায় অনেকদিন পরে একদিন এসছে দোকানে। দেখি যেই মানুষটা মোটা তাজা ছিল সে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেমনে কি রোগ ব্যাধি কিছু হলো কিনা জিজ্ঞাসা করতেই সে বলে, ভাই জানেনই তো আমি এই এলাকায় আসছি প্রায় 2-3 মাস। আমার মালিকের মাজরায় যে জিনের উপদ্রব আছে তা আমার জানা ছিল না, আমি জানলে কখনোই থাকতাম না। কি হয়েছে বলেন তো? সেই বাঙালি ভাই বলে, আমি যখন নতুন আসছি আমাকে আমার কাজ বুঝাই দেওয়ার পর মালিক বলে যে রাতে বেশি বের হইও না, চট্টর আসে, দেখা শুনা থাইকো। তো আমি একদিন রিয়াদ থেকে আসছি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে। মেইন রোডে যখন নামি তখন দেখি রাত 11:40। তো মেইন রোড থেকে মাজরা 3 কিলোমিটার হেঁটে গেল অনেক টাইম লাগবে। মরুভূমির রাস্তা, এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু, আর ছোট ছোট মাটির ঢিবি এগুলো পার হয়ে যেতে হবে। এগুলো ভাবতেই মেজাজটা ছড়া হয়ে যায়, আর কিছু না ভেবে হাঁটা শুরু করি। হাতে লাইটও নাই, একটু পথ দেখে চলবো, আন্দাজে চলতে হবে। পরে আমার মনে পড়ে যে আমার মাজরার সামনে তো একটা লাইট আছে যা মেইন রোড থেকে দেখা যায়। আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো পাশে একটা ছোট পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে উঠি, দেখি সত্যি অন্ধকার একটা লাইটের আলো দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। আমি ওই লাইটের সোজাসুজি হাঁটা শুরু করি। লাইটের কাছাকাছি আসার পর দেখি আমি কবরস্থানের সামনে চলে আসছি, যা আমার মাজরা থেকে প্রায় আধা কিলোমিটার বাম দিকে। তখন আমার মনে পড়ে আমি তো আজকে জেনারেটর চালুই করি নাই। অনেক রাগ হচ্ছিল নিজের প্রতি। যখন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা কালো বিড়াল, এতটা কালো যে এমনিতেই অন্ধকার, যেন অন্ধকারের ভেতরে আরেকটা অন্ধকার। কবরস্থানের পাথরের দেয়াল মাজা সমান উঁচু, কোমর সমান উঁচু। ভেতর থেকে লাফ দিয়ে দেয়ালের উপরে চড়ে বসছে বিড়ালটা। আবার তার জল জল চোখ দেখে বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে মেও মেও করছিল। ওই বিড়ালটাকে ক্রস করে একটু সামনে যেতেই দেখি 3টা কালো বিড়াল কবরস্থানের গেটের পাশে বসে আছে। আর এই গেট দিনের বেলায় আমার মাজরার বাহির থেকে দেখা যায়। বিড়াল 3টার চোখ জল জল করছিল। এটা ভাবতেই দেখি বিড়ালগুলো আমার থেকে প্রায় 5 হাত দূরে, আর এগুলো আকার স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড়, মনে হচ্ছিল বিদেশি বড় সাইজের কুকুরগুলির সমান। ভাবলাম কিরে, একটু আগে যে দেয়ালের উপর দেখলাম সে তো এত বড় ছিল না। আমার আর বুঝতে বাকি রইল না এগুলা বিড়াল না। আমার ভয়ে সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। এই মরুভূমির মাঝে তো অন্য কোনো মানুষ নাই, আশেপাশে শুধু আমি। চিৎকার করলেও সেও শুনবে না। বিড়ালগুলো আমার দিকে তেড়ে আসছিল, এমন অবস্থা যেন 3টা বিড়াল আমাকে সামনে যেতেই দিবে না। ওরা সামনে থেকে ঘিরে ধরলো। ওদের থেকে গড় গড় আওয়াজ পাচ্ছিলাম। দোয়া কালাম যে একটু পড়বো তার উপায় নেই, সূরাও মনে পড়ছিল না। সাহস নিয়ে আমি বিড়াল থেকে 4-5 হাত দূরে দিয়ে একটা দৌড় দিই। কতক্ষণ দৌড়িয়েছি জানি না। একটা সময় আমার মাজরার সামনে চলে আসি, দৌড়ে সোজা রুমের ভেতর চলে যাই। একটু পরেই বাইরে থেকে শুনতে পাই
বিড়াল যেভাবে গড়গড় করে সেভাবে 2-3টা বিড়াল গড়গড় করছে, শব্দটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম যে আমার পেছন পেছন তারা রুম পর্যন্ত চলে আসছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3:22 বাজে। কিন্তু আমি এতক্ষণ কই ছিলাম? মেইন রোড থেকে কবরস্থান, আর সেখান থেকে এখানে আসতে তো এতক্ষণ লাগার কথা না। আমি ভয়ে ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। আবারও ঘুম ভাঙে বিড়ালের ডাকে। চোখ মেলে আমি দেখি আমি ঘরে নাই। উপরে শেষ রাতের হালকা আভাওয়ালা আকাশটা দেখতে পাচ্ছি, সাথে তারা আছে, অল্প কিছু। আমার বিছানাটা দুলছে। আমি ডানে বামে তাকাতেই দেখি চারপাশে এখন অন্ধকার। আমার মনে হলো বিছানা টেনে নিয়ে যাচ্ছে কেউ বালুর উপর দিয়ে। আমার কানে ভেসে আসছে গলা কাটা উটের ঘোর ঘোর শব্দ। আমরা গরু জবাই করার পর যেমন আওয়াজ পাই, সেরকম উট জবাইয়ের আওয়াজটা পাচ্ছিলাম। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ভয়ে কলিজা শুকিয়ে গেছে, তবু উঠে বসার চেষ্টা করছিলাম বিছানায়। আর শেষ রাতের অন্ধকারে আবছা আবছা দেখলাম আমার বিছানার 2 পায়ের সাথে খেজুর পাতা দিয়ে দড়ি দিয়ে বাঁধা, আর সেই দড়ি টানছে মাথা কাটা একটা উট। আর তার কাটা গলা থেকে এমনি গড়গড় শব্দ আসছে। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার গলায় কেউ ছুরি চালিয়ে দিল। সাথে সাথে আমার মাথার মধ্যে কেমন একটা ইলেকট্রিক শকের মতো লাগলো, চিলিক দিয়ে উঠল। এটার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম ভাঙে মালিকের ডাকে। উঠে দেখলাম আমার ঘরের ভেতরে আমার বিছানাতেই আমি শুয়ে আছি। ঘুম থেকে উঠেই এক দৌড়ে আয়নার সামনে যায় দেখি গলার কি অবস্থা। দেখলাম না, গলায় কাটা বা তেমন কোনো দাগ নাই। আমি মালিককে রাতের ঘটনা বলি। মালিক বলে, দেখো এটা পাহাড়ি মরুভূমি এলাকা, এখানে দুষ্ট প্রকৃতির জিন থাকা খুবই স্বাভাবিক। মালিক আমাকে 1 গ্লাস পানি দিয়ে দোয়া পরে দেয়, ফু দিয়ে খাইয়ে দিয়ে চলে যায়। আর বলে, ওখান থেকে ভয় পেয়ে এসে ঘুমিয়েছ, তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। এবার আমিও আসলে ওই প্রভোকেশনের পর মালিকের কথাটা ধরেই নেই, যেটা স্বাভাবিক। এরপর থেকে প্রায় 10 দিন কিছুই হলো না, আমি স্বাভাবিক হয়ে গেছি। 11 দিনের মাথায় রাতের বেলায় আমার ঘুম ভাঙে। কে যেন অনেক কষ্ট নিয়ে কান্না করছিল। আমি ভাবলাম, কে কান্না করছে? বাইরে বের হতেই মনে হলো মাজরার পেছন থেকে আওয়াজটা আসছে। আমি মাজরার পেছনে যেতেই দেখি কে যেন গলায় হাত দিয়ে গড়াগড়ি করছে। আমি সামনে যেতে দেখি লোকটার গলার নসটা কাটা, গলাটা কাটা। মুরগির গলা কাটলে যেভাবে রক্ত গড়িয়ে পড়ে, সেভাবে রক্ত পড়ছে গলা থেকে। চারিপাশের বালিটা ভিজে গেছে রক্তে। বাঁচার কাকুতি মিনতি করছিল, আমাকে যেন বলার চেষ্টা করছিল, বাঁচাও আমাকে। আমি কি করব বুঝতে পারছি না। লোকটার গলাটা কেমন কাপড় দিয়ে বেঁধে দিলে হয়তো রক্ত পড়া কমে আসবে। আমি এক দৌড়ে মাজরার ভেতরতে এসে দেখি ছেঁড়া লুঙ্গি নিয়ে যাওয়া যায় নাকি। গিয়ে তার গলা বাঁধতে অবাক হয়ে গেল, দেখলাম যে সেখানে কেউ নাই। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই। 2-1 কিলোমিটারের বসত বাড়ি নাই সেখানে চলে যাবে। আর একটা লোক দৌড়ে গেলেও তো বোঝা যাবে, কিন্তু সে দৌড়ে কেন সে তো উঠতে পারতো না। খেয়াল করলাম বাকিগুলো একেবারে বালিগুলো একদম শুকনো, রক্তের কোনো ছাপ নাই। আমি এবার একটু ভয় পেয়ে যাই। আমার কয়েকদিন আগের ঘটনার কথা মনে পড়ে। আমি ভয় একটা দৌড় দিই, এক দৌড়ে রুমে চলে আসি। আর কোনো ঘুম নাই, জেগে জেগেই পার করে দিই রাতটা। একটু পর আমার কানে বাজতে থাকে সেই লোকের বাঁচার আকুতির আওয়াজগুলো। আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশে কারা যেন মাটিতে গড়াগড়ি করছে আর ধস্তাধস্তি করছে। আবারও শুনতে পাই খেজুর বাগানে কারা যেন ডাল কাটছে আর অদ্ভুত কার্যকলাপ করছে। সারা রাত তাই চলল। দূর থেকে যখন ফজরের আজানের শব্দ ভেসে আসলো, এরপর থেকে আর কোনো আওয়াজ আসলো না। তবে একটা পচা বোটকা গন্ধ আসছিল। সকাল 9টার দিকে আমার মালিক আসলে আমি সব বলি ওনাকে। আমার মালিকের মুখে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করলাম। আমার কথা শুনে সেও ভয় পেয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম সে ভয় পেয়েছে, বাট আমাকে বুঝতে দেয়নি। মালিক বলেন যে, আচ্ছা তুমি ভয় পেও না, এগুলো নিয়ে আমি তোমার সাথে কাজ করার জন্য আর একটা লোক দিই। এই বলে মালিক সেদিনের মতো চলে যায়। তো এইসব লোকগুলা, ঘটনার সুবিধার্থে বলছি, এইসব এলাকায় উটের খামারিরা ডেট ওভার হয়ে যাওয়া রুটি ফ্যাক্টরি থেকে কিনে এনে কিনে আনে উটের খাবারের জন্য। উটের খাবার হিসেবে ব্যবহার হয় বলে আরবিতে এদেরকে খাবুজ বলে।
পরের দিন বৃহস্পতিবার, খুবুজ বলে, পরের দিন বৃহস্পতিবার দুপুরে মালিক এসে উটের জন্য খুবুজ কিনে এনেছে এক গাড়ি। এগুলো ছেঁড়ার জন্য তো লোক লাগবে, একা পারবো না, তো এগুলো খেজুর বাগানের সাইডে রেখে দিই। বিকালে যখন কাজের লোক আসবে দুজন মিলে উটের খাবার সাইজ মতো ছিঁড়ে রাখো। মালিক এটা বলল, মালিক চলে গেল। সন্ধ্যার আগে উট আর ভেড়া ঘরে বন্দি করে রেখে আমিও চলে যাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। চিন্তা করলাম কাজের লোক হয়তো সকালেই আসবে। আমি ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে ঘুম ভাঙে। ঘড়িতে তখন রাত 1:30। বাইরে পলিথিনের কাগজ ছিলে যেরকম খসমস খসখস শব্দ আসে, সেরকম শব্দ আসছিল। আমি বাইরে এসে দেখি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু খেয়াল করলাম যে খেজুরের বাগানের সাইডে খুবুজের প্যাকেট রাখা ছিল, আওয়াজ সেখান থেকে আসছে। তো ভালো করে অন্ধকারে তাকাতে দেখি একটা লোক বসে আছে। আমি ভাবলাম হয়তো আমি ঘুমানোর পর সেই কাজের লোকটা আসছে। আমি ঘুমিয়েছি ভেবে হয়তো ডাকে নাই। এগিয়ে কাছে গিয়ে বললাম, আরে ভাই, আমার ডাকলেই তো পারতেন, একা একা করার দরকার কি ছিল? দেখি লোকটা খুবুজ কামড়ে কামড়ে খাচ্ছে। অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছিল না, আমি বুঝতে পারছি সে খুবুজ খাচ্ছে। আর এটা তো খারাপ খুবুজ, এটা মানুষ খায় নাকি? এটা তো খারাপ, ওভারডেটেড, এগুলি খেলে মানুষের পেট ব্যথা হয়ে যাবে। এগুলো বলে আমি সেই লোকটার হাত থেকে খুবুজ ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিই। লোকটা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকায়। অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে বুঝতে পারছিলাম সে রাগ হয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে। তার চোখগুলো হঠাৎ কেমন জানি জ্বলে উঠল। এই জল কোনো স্বাভাবিক জল চোখ নয়। অন্ধকারে লাইট যদি আপনি গাড়ির হেডলাইট করেন কোনো পশুর দিকে, প্রাণীর দিকে, সেরকমভাবে জল করে, ঠিক সেরকম অনেকটা রীতিমতো আলো ছড়াচ্ছে সেখান থেকে। আমি ভয় পেতে লাগলাম। চোখ থেকে বিকিরিত হওয়া আলোয় দেখলাম এটা সেই লোকটা যাকে দুই তিন দিন আগে গলা কাটা অবস্থায় মাজরার পেছনে দেখেছিলাম। আমি ভয়ে পাথর হয়ে যাই। লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। সে কি হাসি! এত শব্দে আর এত বড় করে মুখ, হা হা করে হাসছিল, যেন হাসির শব্দ দূরে থেকে টাস টাস করে আবার ফিরে আসছে, প্রতিধ্বনিত হচ্ছে। ততক্ষণে আকাশের শেষ রাতের ছোট্ট চাঁদটা হালকা জ্যোৎস্না ছড়াতে লাগলো। দেখলাম হাসার তালে তালে সে উপরের দিকে লাফাচ্ছে। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন স্রোতের মতো গল গল করে রক্ত বের হয়ে পড়ছে তার মুখ থেকে, আর মুখের এক পাশে পোকা কিলবিল করছে। আমাকে উদ্দেশ্য করে বলল, অনেকদিন ভালো কিছু খাই না, খাইতে দে। এতক্ষণ পর্যন্ত আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম, তাকিয়েছিলাম। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এরপরে আমার আর কিছু মনে ছিল না। আমি দেখি হুঁশ ফিরে আমি রুমে শুয়ে আছি, আমার মালিক পাশে আর নতুন কাজের লোকটা। আমি জিজ্ঞেস করলাম, আমি রুমে কিভাবে আসলাম? কাজের লোকটা বলল, সকাল 7টায় যখন আসি মালিকের সাথে, এসে দেখি আপনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে মাজার পেছনে যে দেখতে পাই, আপনাকে রুমে নিয়ে আসি। এই হলো ঘটনা। তারপর প্রায় 7 দিন আমার গায়ে জ্বর ছিল। জ্বর কমছিলই না, আমার কাজগুলো ছেলেটাই করছিল। জ্বর নিয়ে আর কতদিন কাটাবো? মালিককে বললাম যে আমাকে দেশে পাঠিয়ে দাও, আমি ভালো হলে আবার আসবো। মালিক আমাকে বাইরে নিয়ে গেলেন, বললেন যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তুমি কি সে নতুন ছেলেটাকে বলে দিয়েছ? আমি না সূচক মাথা নেড়ে জানাই। মালিক বলল, কয়েকটা দিন অপেক্ষা করো, নতুন ছেলেটাকে একটু কাজগুলো বুঝিয়ে দাও, সেই কাজগুলো শিখে নিলেই মালিক বলল আমাকে দেশে পাঠিয়ে দেবে। পরদিন সকালে যখন উঠি তখন দেখি নতুন কাজের লোকটা নাই, দরজা খোলা। আমি জোরে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। জ্বর নিয়ে বাইরে এসে দেখি খেজুর গাছের নিচে সেই লোকটা পড়ে আছে। তার গায়েও অনেক জ্বর, আমার থেকেও বেশি জ্বর। আমি প্রায় 20 মিনিট মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আপনার? বাইরে পড়েছিলেন কেন? ভয় পাইছেন নাকি? উনি বললেন, রাতে কিছুর শব্দে তার ঘুম ভাঙে। তো এখানে আসার আগে মালিক বলেছিল এখানে রাতে চোর আসে মাঝে মাঝে। ঘুম ভেঙে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি খেজুর গাছের সারির লাস্টের দিকে এই সারিতে যে গাছটা ছিল, ওই গাছটা ক্রস করার পর ওখানে কে জানি ভেতরে ঢুকলো। তা আমি ভাবলাম চোর আসছে, চোর যেন টের না পায়, সেই জন্য পেছন দিয়ে ঘুরে গাছের সামনে গিয়ে দেখি কেউ নাই। আমি আবারও সামনে এগোতেই দেখি আমি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে যেন গাছের উপর ওঠার চেষ্টা করছে। আমি চুপি চুপি সে গাছের নিচে যাওয়ার পর দেখি লোকটা গাছের মাথায়।
আমি লোকটাকে বলি, এই নামুন, এত রাতে খেজুর চুরি করতে হয় নাকি? আমাদের বললে কি দিতাম না? কিন্তু সে লোকটা নাম ছিল না। আপনাকে ডাকলাম, আপনিও তো শুনেন নাই। রাগের বশে আমি নিজেই উঠে যাই গাছে। যখনই পা ধরে টান দিতে যাব, চাঁদের আলো দেখতে পেলাম লোকটা স্বাভাবিক না। মাথার একটা পাশে পোকা কিলবিল করে, গলা দিয়ে রক্ত পড়ছে। আমার দিকে তাকিয়ে হাসছিল। যেহেতু আমি তার নিচে ছিলাম, রক্তগুলো সোজা আমার মুখের উপর পড়ছিল। বিদঘুটে আর সেই যে কি দুর্গন্ধ! আমি গাছ থেকে পড়ে যাই ভয়ে। এরপর দৌড়ে এসে বিছানায় দেখি আপনি নাই। আপনাকে আমি ডাকতে শুরু করি। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তখন আপনি বাড়ি থেকে আমাকে বললেন বিছানার পাশে টর্চ লাইটটা নিয়ে বাইরে আসতে। আপনার কথা শুনে আমি একটু সাহস পাই, আর লাইটটা নিয়ে আপনার কাছে যাওয়ার পর দেখি আপনি কারো পিছনে ছুটছেন আর আমাকে সেদিকে ডাকছেন। আমি সেদিকেই যেতে থাকি। তো আপনি মাঝরার বাউন্ডারি পেরিয়ে মরুভূমির দিকে দৌড়াচ্ছেন। আপনার পেছনে আমিও কিছু দূর যাবার পর যখন দেখি আপনার দিকে লাইট ফোকাস করি, তখন আর আপনি নাই। যে লোকটা দৌড়াচ্ছে তার মাথা নাই, কাটা গলা দেখা যাচ্ছে, সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। এই যে জুব্বাটা পরা ছিল সাদা জুব্বা লাল হয়ে গেছে। আমি বুঝে যাই আসলে আমার সাথে খারাপ কিছু হচ্ছে। আমি হোঁচট খেয়ে বালির উপর পড়ি। ওঠার চেষ্টা করতেই দেখি সেই খেজুর গাছের উপর যাকে দেখেছি সেই লোক তার অর্ধেক গলা মুখটার মধ্যে যে পোকা আছে সেগুলা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। মানে আমি তার পায়ে দুই পায়ের মাঝে পড়ে আছি, আর সেই মুখ থেকে বুদবুদ বলা রক্ত আবার আমার শরীরে পড়ছে। সে আস্তে আস্তে উবুত হচ্ছে আমার দিকে, আর হাতে থাকা ধারালো কিছু দিয়ে আমার গলায় আঘাত করছে। এরপর আর মনে নেই। এই যে চোখ খুললাম, আপনাকে দেখছি। তারপর তার কাপড়ে দুজনেই রক্তের দাগ খুঁজতে লাগলাম, কিন্তু কোনো দাগ ছিল না। কিন্তু বুদবুদ গন্ধটা আমিও পাচ্ছিলাম তার গা থেকে, যে গন্ধটা আমি চিনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে আমাদের যে কফিল আছে তাকে ফোন দিয়ে দ্রুত মাজরায় আসতে বলি। কফিল আসলে সেদিন আমরা দুজনেই তাকে অনুরোধ করি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যান। মালিক কয়েকদিন সময় চেয়েছে, আজ আবার তার আসার কথা, দেখি আজ কি করে। এই ঘটনা বলার পর সেই বাংলাদেশি বলতেছে যে সাজিদ ভাই, আমি এই অবস্থায় আর থাকতে পারবো না, আমি খুবই অসুস্থ, কয়েকদিন পর চলে যাব। দেখলাম লোকটা হাঁপাচ্ছে, মানে কথাগুলো বলতে বলতে সে ক্লান্ত। তখন দুপুরের টাইম ছিল। সেই বাংলাদেশি আমার সামনে থাকতে আমার আব্বুজি দোকান বন্ধ করতে আসে। তা আব্বুকে বললাম এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে প্রায় সবই শোনালাম। আব্বু বলল, আচ্ছা শোনো তাহলে, এসবের পেছনে আর একটা ঘটনা আছে, এটা খুবই কম লোকই জানে। তোমার যে মালিক আছে ওনার নাম তালেব বিন সালাহ না? সে বলল হ্যাঁ। এই তালেবের বাবার নাম আবুল সালাহ। সালাহরা ছিল দুই ভাই। আবুল সালাহ এর বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি দুই ভাইকে ভাগ করে দেয়, কিন্তু এই মাজরার প্রতি তার বড় ভাইয়ের লোভ ছিল আগের থেকেই। সালাহর বড় ভাই তার বাবাকে ভুলিয়ে ভালিয়ে মাজরাটা লিখে নেয় নিজের নামে। তাদের বাবা মারা যাওয়ার পর সালাহ জানতে পারে যে এটা তার ভাই নিজের নামে লিখে নিয়েছে। এটা মেনে নিতে পারে নাই। সালাহ তার ওর ভাইকে মাজরা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়, আর ওই মাজরার পেছনে নিয়ে বড় ভাইকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। 3-4 দিন পর লাশের খোঁজ পাওয়া যায়, দেহের এক সাইড পোকায় ধরা ছিল। পুলিশ আসে সন্দেহের কারণে, সালাহকে ধরে নিয়ে যায় এবং সালাহ বলে যে তার ভাইকে সে নিজেই গলা কেটে খুন করেছে। তারপর থেকে সেই মাজরার দিকে কেউ যেতে যাইতো না। অনেকে বলে সেটার আশেপাশে গেলেও নাকি গলা কাটা লোকের আর্তনাদ শোনা যেত। অনেকে তো আগে রাতের বেলায় দেখতে পেত যে পুরো খেজুর বাগান দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনকি আমি নিজেও বহুবার অনেক অস্বাভাবিক ব্যাপার দেখেছি। রাতে সেদিকে তাকালে এতদিন এই মাজরা পরিত্যক্ত ছিল, এই কিছু বছর হলো সেরকম অদ্ভুত কিছু দেখার কথা কেউ বলে না। এই কয়েকদিন যাবৎ শুনছি, এখন শুনছি। তারপর সালার ছেলে নতুন করে আবার যখন এখানে খামার শুরু করে, কাজের লোকেরা এসব দেখতে পেত। তখনই লোক বেশ থাকতো না এখানে খুব একটা। তোমার আগেরও কয়েকজন আগে আছে, ভয় পেয়ে চলে গেছে। এখন হয়তো তুমি আসছো। এরপর তাকে বিদায় দিয়ে আমি আর আব্বু চলে আসি। সেই বাংলাদেশে চলে যাওয়ার পর থেকেই তালেব বিন সালাহ আর কোনো কাজের লোক সেখানে পাঠায়নি। পাঠালেও দিনের বেলা কাজ করে রাতে গাড়ি করে অন্য জায়গায় চলে যেত। মাঝখানেক পর তালেব সব ঘর বাগান সরিয়ে ফেলে, আর তারপর তারপর থেকে এটা দূর থেকে কেবল ফাঁকা জায়গায় পাহাড়ের মতোই পড়ে আছে। ওই জায়গাটা কেউ কেনে নেই।
তো এটা ছিল একটা ছোট্ট ঘটনা। হৃদয় ভাইকে আরও অসংখ্য ধন্যবাদ যিনি তিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন। আশা করি ঘটনাটা আপনাদের সকলের পছন্দ হবে, এবং হৃদয় ভাইকে রিকোয়েস্ট করবো আরও ঘটনা তিনি আমাদের কাছে যেন পাঠান। শাহপরান ভাইয়ের এই ঘটনা ছিল এবং সুন্দর ঘটনা। শাহপরান ভাই, আমার বেশ ভালো লেগেছে ঘটনাটা। এবং এরকম বহু পরিত্যক্ত জায়গা আছে সৌদি আরবে। আমি নিজেই যখন সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার জন্য, আমার সাথে এক বাংলাদেশি ভাইয়ের পরিচয় হয় মসজিদে নববীতে। আমি মদিনার কথা বলছি। তো ওইখানে কিছু জায়গার মধ্যে এরকম একটা বাসা ছিল। এরকম বাসার মধ্যে, বাসাটা নাকি পাহাড়ের একদম চূড়াতে নিচে অবস্থিত, উপরে পাহাড়, আশেপাশে ঘর বাড়ি একটু দূরে দূরেই ছিল। ওই পাহাড়টার ওই বাড়িটার মধ্যে একটা কাপল বসবাস করতো, একটা বয়স্ক মহিলা, একদম বয়স্ক পুরুষ। তাদেরকে একদিন এরকম নাকি মৃত অবস্থায় পাওয়া গেছিল। তাও অনেক দিন আগের কথা, 50-60 বছর, 50-60 বছরের বেশি, 70-80 বছর আগে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং এইটা যুগ যুগ ধরেই এখানকার লোকেরা বলা বলি করে আস্তে আস্তে, মানে আমি যখন যাই 2016-তে শুনি যে ওই এলাকাতে রাতের বেলা যদি এখানে কেউ গাড়ি থামায় কোনোভাবে, মাঝে মধ্যে গাড়ি থামানো লাগে, সামনে একটা পেট্রোল পাম্প, তো মাঝে মধ্যে পেট্রোল পাম্পে যাওয়ার আগে অনেক সময় দেখা যেত যে ওই জায়গায় ওই ঘরের পাশে কেউ হেঁটে যাচ্ছে, পেট্রোল পাম্পের পিছন দিক দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। পেট্রোল পাম্পগুলো তো আর এখানের মতো অনেক উঁচু মাটি ফেলে করা হয় না, তো পেট্রোল পাম্পগুলো এরকম ওই যে কি বলে বালু সরিয়ে সুন্দর করে করা হয় যাতে পিছন দিক দিয়ে খোলামেলা থাকে। তো ওখানে যে ব্যারিকেডটা ছিল, যেখানে ব্যারিকেডটার পিছনে ফেন্স ছিল, লোহার যে বেড়া ছিল, বেড়ার পিছন দিয়ে নাকি এরকম অনেকেই ওই পেট্রোল পাম্পের উপস্থিত লোকজন ছাড়াও আশেপাশের লোকজনরা নাকি প্রায় সময় দেখতো ওদিক দিয়ে নাকি এরকম একজন বয়স্ক লোক আর একজন বয়স্ক মহিলা প্রায় সময় হেঁটে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, কারো কোনো দিকে তাকাচ্ছে না, ক্ষতি করছে না, প্রায় সময় হেঁটে যাচ্ছে। কিন্তু তাদের এখানে কিন্তু তাদের অনেক আগেই নাকি তাদের লাশ এরকম পাওয়া যায়, তাদেরকে অনেকে দেখতে পারে। তো এরকম বহু ঘটনা সৌদি আরবে আছে। আমরা চাইবো যে আমাদের সৌদি আরবে থেকে আগত লিসনার্সরা যারা আমাদের ঘটনাগুলো শোনেন তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন আমাদের এপিসোডে ঘটনা পাঠান। আমি রাস্তেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে, তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমেই রাসেল ভাইয়া আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এরকম ভয়েস মেইলের একটা অপশন চালু করেছেন। অনেক ইচ্ছা, অনেক ভূতের ফিল্মকে ভালোবাসি, অনেক ইচ্ছা ছিল একটা ঘটনা পাঠাবো। তো ভাইয়া আজকে আপনাদের এই ভয়েস মেইলের সুযোগে আমি সুযোগ পেয়েছি। তো যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। এই ঘটনাটা একটা গ্রামের ঘটনা, কদলপুরের ঘটনা। মানে অরণ্যের গভীরে ছিল একটা ছোট্ট গ্রাম যার নাম ছিল কদলপুর। এই নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিত। সরি ভাইয়া, আমার একটু ঠান্ডা লেগেছে, তো যাই হোক। গ্রামের নাম শুনলেই মানুষে ভয় পেত, কারণ চারপাশে গ্রামগুলো মানে খুব মানে গ্রামের মানুষ এই ভয়ঙ্কর বিষয়গুলোকে বিশ্বাস করত। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কদলপুর গ্রামে আর কেউ থাকে না, থাকে শুধু কালো জাদু। একদিন সন্ধ্যায় গ্রামের আকাশ যেন আচমকা কালো হয়ে গেল। বাচ্চা, বৃদ্ধ, পশু পাখি সবাই অদ্ভুত নীরবতায় ঢেকে গেল। এমনকি নীরবতা কদলপুরের মানে কিছু একটা এসেছে। এমনি তো আর কালো হয়ে যায় না সবকিছু। রাত নামতেই দেখা গেল কুয়াশার মাঝখানে একটা লম্বা কুঁজো হাঁটা ছায়ামূর্তি। তার গায়ে ছিল আসলে পুরনো ছেঁড়া যে চাদরগুলো আছে সেগুলো, যেটার দিকে কেউ নজর দিলে
মনে হতো কাপড়টা যেন নড়ছে, যেন বেঁচে আছে। পরের দিন ভোরে গ্রামের 3 জন মানুষ নিখোঁজ। তাদের ঘরের দরজার ভিতর থেকে বন্ধ, কিন্তু ভিতরে কেউ নেই। দেয়ালে আঁচড়ের মতো দাগ, মানে বিড়াল যেমন দাগ দিলে যেমন হয় তেমন নখে। মানুষের পক্ষে ওই দাগটা করা সম্ভব না। মনে হয় কেউ মরিয়া হয়ে বেরিয়ে আসতে চাইছিল। গ্রামবাসীরা ফিসফিস করে বলে, কালো জাদুই আবার ফিরে এসেছে। গ্রামের বুড়ো তাবিজওয়ালা হাকিম, মানে হাকিম বলতে সে চিকিৎসক, তিনি বলেন, এটা কোনো মানুষ নয়, এটা সেই পুরনো জিন যার শিকল নষ্ট হয়ে গেছে। যে চাদরটা সে পরে তা তার বন্দি ঘর। চাদর ছিঁড়লে সে মুক্ত হবে, আর মুক্ত হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। সেই রাতে গ্রামের মাঝখানে শোনা গেল অদ্ভুত এক ডাক। গলার স্বর নেই, মানুষের মতোও নয়, আবার পশুর মতোও নয়। একটা শীতল বাতাসের মতো শিরশির করে শব্দ আসছে, আসছে, এমন একটা সাউন্ড। গ্রামের মাঝখানে পুরনো বট গাছ, সেখানে দেখা গেল কালো চাদরটি নিজেরাই নড়ছে, যেন ভিতরে কারো শ্বাস চলছে। হাকিম আলী সাহস করে ওই শ্বাসওয়ালার কাছে গেল এবং তখনই চাদরটা এক ঝাপটায় ফুলে উঠে যায়। গাছের ডালগুলো মোচড়াতে থাকে এবং পুরো গ্রাম কেঁপে ওঠে। চাদরের নিচ থেকে বেরিয়ে আসে 2টি চোখ, আগুনের মতো জ্বলছিল এবং ছায়াটি গর্জে ওঠে, চাদর ছিঁড়লে সব শেষ, আমাকে মুক্ত করো। হাকিম আলী কাঁপতে কাঁপতে মাটি থেকে একটা মানে এক মুঠো কালো নুন তুলে সেই আগুনের দিকে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশে আলোক হয়ে উঠল, চাদরটা বাতাসে উড়ে চলে যায়, আর ভিতরের ছায়া মূর্তিটা ভয়ঙ্কর চিৎকার করে ধুলোয় মিশে যায়। এরপর গ্রামবাসীরা রিফিউজ হয়ে দাঁড়িয়ে আছে, সবাই বাঁচলো মনে হয়, কিন্তু চাদরটা কোথাও মিলল না। শুধু পরের দিন ভোরে বট গাছের ডালে ঝুলে আছে একটি, মানে ওই ছেঁড়া কাগজ, ছেঁড়া চাদরের মতো, যেন কেউ ফিরে আসার প্রতিশ্রুতি রেখে গেছে। ওই আগুন জ্বালিয়ে দিল যখন, তখন তিনি ওই চাদর ফেলে চলে যায়। চাদরে কিন্তু কোনো ক্ষতি হয়নি। তো আমরা আরেকটা ঘটনায় যাব সরাসরি, চলুন চলে যাই। এই ঘটনাটি শুকনো একটা পুকুরকে কেন্দ্রিক, বা ওই পুকুরের আশেপাশে জিন বসবাস করত। বাংলার প্রত্যন্ত একটা গ্রাম, ধানপুর নাম। গ্রামের এক কোণে ছিল পুরনো এবং শুকনো পুকুর। মানুষ বলতো সন্ধ্যার পর পুকুর পাড়ে কেউ যায় না, ওটা শুকনা না, ওটার তলে কিছু আছে। বর্ষার রাতে আচমকা খবর ছড়ালো, কালো মেঘের ভিতরে বিদ্যুৎ নেই, কিন্তু পুকুরের মাঝখানে একটা নীলচে আলো জ্বলছে। গ্রামের ছেলেপেলেরা দূর থেকে দেখলো, আলোটা একবার ডুবে যায়, আবার উঠে দাঁড়ায়, যেন কেউ পানির তলা থেকে টেনে, পানির তলদেশ থেকে টেনে ধরে বা টেনে উপরে তুলছে। কিন্তু পুকুর তো শুকনো। সেই রাত থেকেই শুরু হলো অদ্ভুত শব্দ, মাটি খোঁড়ার মতো আওয়াজ, কালো দম বন্ধ গলার নিঃশ্বাস, আবার মানে মাঝে মাঝে কান ফাটানো এক চিৎকার, ফিরে দে আমার ঘর। পুরনো গ্রাম্যরা বলল, এটা সেই জিন যাকে পুকুর শুকানোর সময় বাধা পড়ে মাটির নিচে আটকে রাখা হয়েছিল। ধানপুরের যে আমিনুল নামে এক কিশোর ছিল, খুব দুঃসাহসী। সে বন্ধুদের বলল, একবার দেখে আসতে কি ক্ষতি, আলোটা কিভাবে জ্বলছে আমি দেখতে চাই। সবাই মানা করার পরেও কিন্তু আমি তার জুতো দুটো, মানে
সবাই মানা করার পরও সে গেল, আর পরের দিন সকালে তাকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পাওয়া যায়নি, পাওয়া গেছে শুধু তার দুটো, এবং দুটো পাওয়া গেল পুকুরের মাঝখানে শুকনো কাদায়, স্যান্ডেল জুতা যেটাকে বলে, যেখানে এমন জায়গায় ওই স্যান্ডেলটা যেখানে পৌঁছানো অসম্ভব। গ্রামবাসীরা মিলে রাতের পাহারা বসালো এবং চাঁদহীন রাতে হঠাৎ দেখা গেল পুকুরের কেন্দ্র দাঁড়িয়ে আছে একটা ছায়া, লম্বা কঙ্কাল সদৃশ্য, আর মাথায় ছেঁড়া কাপড়ের টুকরো ঝুলছে। ছায়াটা গভীর স্বরে বলল, তোমরা আমার ঘর ভেঙেছ, আমাকে মাটির নিচে বেঁধে রেখেছ, এখন একজনকে নিয়ে গেছি, আমার আরো লোক লাগবে। যেন কথা বলতে বলতে তার হাতের আঙ্গুলগুলো লম্বা হতে লাগলো। এরপর তিনি বললেন, গ্রামের বুড়ো ঝাড়ফুঁকওয়ালা হাজি করিম এসে বললেন, এটা পানীয় জিন, শুকনো পুকুর তার কবর, ওর ঘর ভেঙেছে তোমরা। তিনি পুকুরের চারপাশে লেবু নুন ছিটিয়ে বিশেষ দোয়া করলেন বা ধোঁয়া জ্বালালেন। ধোঁয়া উঠতেই মাটি কাঁপতে লাগলো এবং মাঝখানের ছায়াটা যন্ত্রণায় খিচড়ে ওঠে। আমিনুলকে ফেরত নাও, আমাকে ছেড়ে দাও। মানে কাল রাতে যে আমিনুলকে নিয়ে গিয়েছিল, যার জুতা পাওয়া গেছিল, তাকে ফেরত দিতে চায়, মানে বিনিময়ে সে যেন মুক্তি পায়। ধোঁয়া বাড়তেই ছায়াটা ধীরে ধীরে কুয়াশার মতো মিশে গেল। মাটি ফেটে উপরে উঠে এলো আমিনুল, হালকা জ্ঞানহীন, কিন্তু সে জীবিত।